বার্সেলোনা যতবারই বিপদে পড়ে ততবারই তাদেরকে বাঁচানোর জন্য যারা সবচেয়ে বেশি এগিয়ে আসে তারাই হচ্ছে তাদের ইউথ একাডেমি লা মাসিয়া। কিন্তু আমরা যারা বার্সেলোনা ফ্যান আছি বা ফুটবল ফ্যান আছি তারা কয়জনই এই লা মাসিয়ার ইতিহাস সম্পর্কে জানি? কে এবং কাদের দ্বারা এবং কখন এই লা মাসিয়াটি শুরু হয়েছে সেটা আমরা কয়জনই জানি? তো সেসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন আজকে জেনে আসি সে কাহিনী। 1702 সাল স্পেনের বার্সেলোনা শহরে তৎকালীন সময় নির্মাণ করা হয় একটি ফার্ম হাউস, যেটাকে তখনকার সময় নাম দেওয়া হয় লা মাসিয়া দে কান প্লানেস, যেটাকে সংক্ষেপে বলা হয় লা মাসিয়া। আর এই লা মাসিয়া শব্দের অর্থই হচ্ছে দ্য ফার্ম হাউস। তো 1702 সালে প্রতিষ্ঠিত হলো। 1957 সাল পর্যন্ত এর সাথে ফুটবলের তেমন একটা সম্পর্ক ছিল না। তবে 1957 সালে যখন ক্যাম্প নু নির্মাণ করা হয়, এই ক্যাম্প নুর পাশে লা মাসিয়াটি অবস্থিত হওয়ায় বার্সেলোনা তাদের সদর দপ্তর হিসেবে এই লা মাসিয়াটিকে ব্যবহার করা শুরু করে। তবে লা মাসিয়ার যে ঐতিহাসিক পদযাত্রা এবং বার্সেলোনার সাথে যে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাওয়া, সেটা হয় 1979 সালে। কারণ 1979 সালে এই লা মাসিয়াটি প্রতিষ্ঠিত হয়। তবে এর আগেও কিছু ছোট্ট কাহিনী আমাদের জেনে আসা উচিত। 1978 সালে বার্সেলোনা তখনকার সময় দুই কর্মকর্তা ওরিয়েল টট আর আমাদ মুর্তা মিলে বার্সেলোনা তখনকার সময় যে প্রেসিডেন্ট ছিলেন জোসেফ লুইস নুনেস, ওনার কাছে একটি প্রস্তাবনা নিয়ে যান। তাদের প্রস্তাবটা ছিল এমন যে বার্সেলোনার যে ইউথ একাডেমি আছে তাদেরকে আরো ভালোভাবে ইমপ্রুভ করার জন্য, আরো ভালোভাবে ফিলোসফিক্যাল ফুটবল খেলানোর জন্য এবং বার্সেলোনার বাইরে যারা প্লেয়ার আছেন তাদেরকে হচ্ছে স্কাউট করে নিয়ে এসে এখানে রাখার জন্য লা মাসিয়াটিকে একটি ডরমেটরি হিসেবে ব্যবহার করা। এবং এইখানে তাদের আরো প্ল্যান ছিল যে তারা হচ্ছে এখানে ভালোভাবে ফুটবল খেলিয়ে তাদের এই যে লা মাসিয়ান গ্রাজুয়েট আছেন তাদেরকে মেইন টিমে প্রমোট করা। তো জোসেফ লুইস নুনেজের কাছে এই তাদের প্রস্তাবটা অনেক ভালো লাগে এবং তিনি পরবর্তীতে যারা বার্সেলোনা সোশিও আছেন তাদের কাছে সেম প্রস্তাবটি গিয়ে উপস্থাপন করেন। এবং সোশিও যারা আছেন তারাও কিন্তু এই প্রস্তাবটাকে ভালোভাবে নেয় এবং তারা হচ্ছে অ্যাপ্রুভ করে দেয় যে এই জিনিসটা। তো 1979 সালে স্বপ্নযাত্রা এবং ঐতিহাসিক পদযাত্রা শুরু করে এই লা মাসিয়া। তবে শুরুর দিকে তারা হচ্ছে তাদের যে বলে না যে আইডেন্টিক্যাল ক্রাইসিস, এরকম একটা আইডেন্টিক্যাল ক্রাইসিসে ভুগছিল। যত কিছুই করছিল তারা হচ্ছে ইউথ টিমে ভালো খেললো, মেইন টিমে গিয়ে তারা হচ্ছে সেই জিনিসটাকে আর রিফ্লেক্ট করতে পারছিল না। এবং বার্সেলোনা তখনকার যে ইউথ টিমের কোচ ছিলেন লোরেনো রুইস, তিনিও এই সমস্যাটা ভালোভাবে ফেস করছিলেন। তো এই সমস্যাটার সমাধান ঘটে হচ্ছে 1987 সালে, যখন বার্সেলোনার কোচ হিসেবে ফিরে আসেন বার্সেলোনার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার জোহান ক্রুইফ। তিনি বার্সেলোনার কোচ হিসেবে যখন ফিরে আসেন সেই সময় কিন্তু একটা ভালো রকমের কন্ট্রোভার্সি ছিল, কারণ জোসেফ লুইস নুনেস তখনকার সময় যারা সোশিও আছেন তাদের ট্রাস্টটা হারিয়ে ফেলছিলেন এবং তার সাথেও জোহান ক্রিপের একটা ভালো রকমের ঝামেলা ছিল। তবে পরবর্তী সময় জোহান ক্রিপকে তিনি হচ্ছেন কোচ হিসেবে অ্যাপয়েন্ট করে দেন। তো এইসব কথা বাদ দিয়ে ফিরে আসে আবার লা মাসিয়ার কাহিনীতে। জোহান ক্রুইফ বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে কোচ হিসেবে আসার পর তিনি একটা পদক্ষেপ নেন। পদক্ষেপটা ছিল এরকম যে বার্সেলোনার যে ইউথ একাডেমি আছে সেখান থেকে বার্সেলোনার মেইন টিম পর্যন্ত সেম লেভেলের ফুটবল খেলা, সেম ফিলোসফি, সেম ট্যাকটিক্স এবং সেম রকমের সবকিছু ফলো করে তারা হচ্ছে খেলাটা শুরু করেন। যার বদলতে পরবর্তী সময় যারা ইউথ টিমের প্লেয়ার আছে তারা যখন প্রমোট হয়ে বার্সেলোনা বি এবং বার্সেলোনার মেইন টিমে গিয়ে তারা যখন খেলছিল তারা বেশ ভালো রকমের অ্যাডাপ্ট করতে পারছিল, যার কারণে বার্সেলোনা দেখে তাদের সবচেয়ে বড় রকমের সাফল্য। বার্সেলোনা যখন তাদের প্রথম ইউসিএল জিতে, সেই ইউসিএল এর ফাইনালের যে মেইন 11 ছিল সেখানে তাদের লা মাসিয়ান দুইজন প্লেয়ার ছিলেন। এবং শুধু এখানে থেমে থাকা নয়, সেখান থেকে শুরু করে বার্সেলোনা এখন পর্যন্ত যতবার হচ্ছে ইউসিএল জিতেছে এবং যতবারই ভালো পারফর্ম করেছে সবখানে তাদের হচ্ছে লা মাসিয়ান গ্রাজুয়েটরা ছিল। এবং শুধু যে লা মাসিয়া বার্সেলোনাকে হেল্প করেছে এমনটাও না, 2010 সালে স্পেন যখন তাদের প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ জিতে সেখানেও তাদের একটা বড় রকমের প্লেয়ারের যে ভান্ডার ছিল বা প্লেয়ার জোগাড় করেছিল সেটাও কিন্তু লা মাসিয়া থেকে ছিল। এবং ফাইনালে যে গোলটা করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, উনিও কিন্তু এই লা মাসিয়ান গ্রাজুয়েট ছিলেন। এছাড়াও এই লা মাসিয়া যে বার্সেলোনাকে কত বেশি পরিমাণ উপকার করেছিলেন এবং তারা যে কতটা ইনক্রেডিবল ফুটবল খেলতেন সেটার আরেকটা প্রমাণ ছিল 2010 সালে, যখন ব্যালন ডিওরের পোডিয়ামে যে টপ 3 ছিলেন মেসি, জাভি, ইনিয়েস্তা, তাদের সবাই ছিলেন লা মাসিয়ান গ্রাজুয়েট। তাহলে তো বুঝতেই পারছেন যে লা মাসিয়া বার্সেলোনাকে কি রকম ভাবে হেল্প করছে, ইভেন ফুটবলকে কিভাবে হেল্প করেছিল। 2012 সালে যখন লেভান্তের এগেইনস্টে একটা ম্যাচ খেলছিল বার্সেলোনা, সেখানে তারা ঘটিয়ে বসে একটা ঐতিহাসিক ঘটনা। কারণ সেদিনে প্রথমবারের মতো যখন হচ্ছে তাদের রাইট ব্যাক, আমি নামটা ভুলে গেছি, ওনাকে যখন সাবস্টিটিউট করা হয় তখন প্রথমবারের মতো
তাদের যে 11 মানে 11 জন প্লেয়ার ছিলেন সবাই ছিলেন বার্সেলোনার লামাসিয়ান গ্রাজুয়েট। তাহলে তো বুঝতেই পারছেন যে কিরকম বড় রকমের একটা বিষয়। এর মাঝখানে আরেকটা কথা আসে, লা মাসিয়া ছাড়া যে বার্সেলোনা পুরোপুরি অচল সেটা আমরা বিগত কয়েক বছরে আমরা এটা প্রমাণ পেয়ে আসছি। বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট বার্তামিও থাকাকালে তখনকার সময় বার্সেলোনা কিছু হাই পেড স্যালারি বা মানে ধরেন একটা বড় রকমের সাইনিং করেছিল অনেকগুলো টাকা খরচ করে। অ্যান্তোয়ান গ্রিজম্যান, ফিলিপে কুতিনিও এবং ডেম্বেলেকে নিয়ে আসা হয় তখনকার সময়। কিন্তু পরবর্তী সময় তারা তিনজনে বার্সেলোনাতে ফ্লপ হিসেবে আহ, বোঝা যায় যে তারা ফ্লপ হিসেবে খেলে গিয়েছেন। এবং তারা যখন এই বার্সেলোনার যে আইডেন্টিটিটাকে বার্সেলোনা বা লামাসিয়ার যে আইডেন্টিটিকে মুছে দিয়ে অন্যরকম ভাবে ফুটবল খেলা শুরু করে, তখনকার সময় কিন্তু বার্সেলোনার মেইন ডাউনফলটা শুরু হয়। তবে বর্তমানে আবার হচ্ছে বার্সেলোনার যে কোচ আছেন, বিগত সময় যে কোচ ছিলেন জাবি এবং বর্তমান সময় যে হ্যান্সি ফ্লিক আছেন, তারা হচ্ছে তাদের এই লামাসিয়ার প্রতি আবার ভরসা রাখা শুরু করেন। এবং আমরা কিন্তু এই সিজনও তাদের এই প্রমাণটা আবার ভালো রকমের পেয়ে যাচ্ছি। কারণ বার্সেলোনার এখন যে মেইন টিম আছেন সেখানে অধিকাংশ প্লেয়ারে কিন্তু লামাসিয়া থেকে ফিরে আসা প্লেয়ার বা লামাসিয়ান গ্রাজুয়েট। আমরা যদি বলে থাকি লামিন ইয়ামাল, পাও কুবার্সি, পাও ভিক্টর, গাবি, ড্যানিয়েল মোসো, ফার্মিন লোপেজ, পাবলো তোরে সহ অনেকগুলো প্লেয়ার এবং লাইন আপেও কিন্তু অনেকগুলো প্লেয়ার রয়েছে যারা লামাসিয়া থেকে বার্সেলোনা মেইন টিমে আসছে এবং তারা খেলছে অনবদ্য ফুটবল। তো বার্সেলোনার প্রাণভোমরা হচ্ছে এই লামাসিয়া, এবং এই লামাসিয়া ছাড়া বার্সেলোনা অচল। এবং বার্সেলোনার ফিউচারে যতগুলো সাফল্য আসবে সবগুলো কিন্তু এই লামাসিয়ার হাত ধরে আসবে। এবং এই জিনিসটা মনে হয় যে যেন বার্সেলোনার নিয়তির সাথে লিখে দেওয়া আছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে কাদেরকে নিয়ে ভিডিও বানাবো, কোন টিম কোন প্লেয়ারকে নিয়ে ভিডিও বানাবো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।